রিনা এবং কমলা তাদের স্বামী এবং শাশুড়ি মা রচনা দেবীর সঙ্গে বাস করে। আর তাদের দুই বৌমার একটা ভীষণ বাজে স্বভাব ছিল, অর্থাৎ তাদের রান্না বান্নার ক্ষেত্রে সময়ের কোনো জ্ঞান নেই। বড় বৌমা রাত 12টার সময় রান্না করতে পছন্দ করে, আর ছোট বৌমা সবসময় ভোর 4টের সময় রান্না করে, আর তাতে বাড়ির লোকেদের ভীষণ পরিমাণে সমস্যা হয়। এমনই একদিন রাত্রিবেলা। কি ব্যাপার বড় বৌমা, তোমার আজকে রাত্রিবেলা রান্না করার কথা, রান্না বান্না কোথায় গেল? আমরা কিছু খাবো না নাকি? খুব খিদে পেয়েছে, সেই কখন সকালবেলাতে খাবার খেয়েছি। মা, এখন তো সবে মাত্র রাত্রি 9টা বাজে, এখন কি রান্না বান্না করব? আর একটু অপেক্ষা করুন, আমি ঠিক সময় মতো রান্না করে আপনাদেরকে ডাকবো। আপনারা ঘরে গিয়ে বসুন আর আমাকে এখন সিরিয়াল দেখতে দিন। রিনা এই কথা বললে তার শাশুড়ি মা এবং বাদবাকি পরিবারের সদস্যদের কিছু করার থাকে না, তাই তারা নিজেদের মতো ঘরে চলে যায় আর রাত্রিবেলার খাবারের জন্য অপেক্ষা করতে শুরু করে। এমন সময় শাশুড়ি মা এবং ছোট বৌমা ভীষণ পরিমাণে রেগে যায়, কারণ তাদের দুজনের প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে। মা, দেখেছেন তো আপনার বড় বৌমার কি অবস্থা? বললো একটু পরে নাকি রান্না করবে, আর এখন দেখুন রাত 11টা বাজে, কিন্তু আমরা এখনো পর্যন্ত খাবার খেতে পেলাম না। চলুন আমরা জলমুড়ি খেয়ে শুয়ে পড়ি, আমাদের কপালে আজকে জলমুড়ি খাওয়াই লেখা আছে। সত্যিই তো, বড় বৌমা যখন রান্না করতে পারবে না তাহলে আমাদের বলতেই পারতো, আমরা রান্না বান্না নিজেরাই করে নিতাম। এখন জলমুড়ি খেয়ে রাত্রিবেলা পেট ভরবে, কিন্তু কি আর করব, জলমুড়িই খেতে হবে। এই বলে বাড়ির সদস্যরা মিলে জলমুড়ি খেয়ে যে যার মতো ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। আর যখনই রাত 12টা বাজে তখনই বড় বৌমা রান্নাঘরে যায় আর সবার জন্য গরম গরম রুটি এবং চিলি চিকেন রান্না করে। কিন্তু ইতিমধ্যেই সকলে গভীরভাবে ঘুমিয়ে পড়ে, কিন্তু তবুও রিনা সবার ঘরে গিয়ে ডাকতে শুরু করে। কি ব্যাপার, সবেমাত্র রাত 12টা বাজে আর আপনারা এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লেন? এত তাড়াতাড়ি কেউ ঘুমায়? আমি গরম গরম রুটি আর চিলি চিকেন রান্না করেছি, তাড়াতাড়ি খেয়ে নিন, তারপর ঘুমাবেন। রিনার কথা শুনে সকলেরই ঘুম ভেঙে যায় আর সবাই বাইরে এসে দেখে যে বড় বৌমা রাত 12টার সময় গরম গরম রুটি এবং চিলি চিকেন রান্না করে টেবিলে পরিবেশন করে রেখেছে। আর বড় বৌমার এমন কাণ্ড কারখানা দেখে সকলেই প্রচন্ড পরিমাণে রেগে যায়। এমন সময় শাশুড়ি মা রচনা দেবী বলে, তোমার কি কোনো আক্কেল জ্ঞান নেই? তুমি রাত 12টার সময় রান্না করেছো, আমরা এত রাত্রিবেলা যদি খাবার খাই তাহলে কখন ঘুমাবো, আর সকালবেলা ঘুম থেকে উঠবো কখন? তুমি জানো না তোমার ছোট যা কেমন? হ্যাঁ সত্যিই তো, কালকে ভোরবেলা 4টের সময় আমাকে ঘুম থেকে উঠতে হবে। এত রাত্রিবেলা খাবার খেলে আমার তো গ্যাস হয়ে যাবে, আমি খেতে পারবো না। এত রাত্রিবেলা আবার কেউ খাবার খায়? তাছাড়া আমরা সবাই জলমুড়ি খেয়ে নিয়েছি। কেন ছোট, তুমি যখন ভোরবেলা 4টের সময় উঠে রান্না বান্না করো আর সবার ঘুম নষ্ট করো তখন কি হয়? আর ভোরবেলা তুমি যখন সবাইকে রান্না করে খাওয়াতে পারো, তাহলে আমি রাত 12টার সময় সবাইকে রান্না করে খাওয়াতে পারি না কেন? ভোর 4টের সময় রান্না বান্না করলে যখন অসুবিধা নেই, তাহলে রাত 12টার সময়ও রান্না বান্না করলে কোনো অসুবিধা নেই। আপনাদের সবাইকে আমার রান্না করা খাবার খেতেই হবে, তা না হলে এতটা খাবার তো নষ্ট করা যাবে না। রিনা এমন বললে কারোর আর কিছু করার থাকে না, ফলে রাত 12টার সময় তার হাতে রান্না করা খাবার খেতে সবাই বাধ্য হয়। এর ফলে বড় বৌমা খুবই খুশি হয়। কিছুক্ষণের মধ্যেই সবাই খাওয়া দাওয়া করে নিজের ঘরে ঘুমাতে চলে যায়। আর এমন সময় ছোট বৌমার ঘড়ির অ্যালার্ম বেজে ওঠে, আর সেই আওয়াজে আকাশের ঘুম ভেঙে যায়। এর ফলে আকাশ কমলার উপর খুবই রেগে যায়। এই তো কিছুক্ষণ আগেই বড় বৌদি রান্না করলো আর রাত্রেবেলা আমরা খেয়ে ঘুমালাম, আর এখনই তুমি ঘুম থেকে উঠে পড়লে? আমার আর ভালো লাগে না। এখন সবে মাত্র ভোর 4টে বাজে আর এত জোরে অ্যালার্ম বাজাচ্ছ যে আমার পুরো ঘুমটাই ভেঙে যাবে। এখন আর ঘুমাতে হবে না, অনেক সকাল হয়ে গেছে। আমি তাড়াতাড়ি করে গিয়ে রান্নাঘরে গিয়ে রান্না করছি, সবাই ঘুম থেকে উঠে খেয়ে নেবে। সকালবেলায় বেশি বেলা করে রান্না করা আমার মোটেই পছন্দ নয়। যত তাড়াতাড়ি কাজ হয়ে যায় তত তাড়াতাড়ি ভালো। এই বলে কমলা স্নান করে শাড়ি পাল্টে রান্নাঘরে চলে যায়, আর সে সবার জন্য জলখাবারে লুচি, আলুর দম এবং দুপুরবেলার ভাত মাংস রান্না করে। সকাল 4টের মধ্যে তার রান্না বান্না একেবারে শেষ হয়ে যায়। আর সবাই ঘুম থেকে উঠে দেখে যে ছোট বৌমা রান্না করে খাবার সাজিয়ে রেখেছে। আর কয়েক ঘন্টা পর যখন সবাই খাবার খেতে বসে তখন, ছোট বৌমা, সেই কোন ভোরবেলা তুমি সকালবেলা আর দুপুরবেলার খাবার একসঙ্গে রান্না করেছো? সেই ভোর 4টের সময়। এখন তো সব খাবার ঠান্ডা হয়ে গেছে, এরকম ঠান্ডা খাবার খাওয়া যায় নাকি? তুমি খাবারগুলো বরঞ্চ আরেকবার গরম করে নিয়ে এসো, আর লুচিগুলো তো শক্ত হয়ে গেছে। না না, আপনি খেপেছেন নাকি? আমি সকালবেলা 4টের সময় একবারই গ্যাস জ্বালাই,
তারপর আর দ্বিতীয়বার গ্যাস জ্বলবে না। এখন আপনাদেরকে ঠান্ডা খাবারই খেতে হবে। আপনাদের বড় বৌমা যখন রাত 12টার সময় আপনাদেরকে খাবার রান্না করে খাওয়াতে পারে, তাহলে আমি কেন ভোর 4টের সময় খাবার রান্না করে আপনাদেরকে খাওয়াতে পারবো না? এই শোনো, তুমি সবসময় তোমার সঙ্গে আমার তুলনা করবে না। আমি সন্ধ্যাবেলা বসে বসে সিরিয়াল দেখি, তাই রাত্রিবেলা রান্না করতে একটু দেরি হয়। কিন্তু তুমি এত সকালবেলা উঠে রান্না করো কেন? একটু বেলা করে রান্না করলেই তো পারো। ভোরবেলা ঘুম থেকে উঠে রান্না বান্না করা শরীরের পক্ষে ভালো, কারণ ভোরবেলা ঘুম থেকে উঠে রান্না করলে শরীর ভালো থাকে। তাই আমি প্রত্যেকদিন 4টের সময় রান্না করি। এভাবেই বড় বৌমার রাত 12টার সময় রান্না এবং ছোট বৌমার ভোর 4টের সময় রান্না বান্না নিয়ে দুজনের মধ্যে ভীষণ পরিমাণে ঝামেলার সৃষ্টি হয়। আর তাদের দুজনের মাঝখানে ফেসে যায় বাদবাকি সদস্যরা, কারণ এই সূত্রে তাদের খাওয়া দাওয়ার নিয়ম একেবারে বিগড়ে যায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর প্রত্যেক দিনই এরকম অনিয়মে সকলেই খাওয়া দাওয়া করতে থাকে। আর একদিন রচনা দেবী দুঃসম্পর্কের এক আত্মীয় মালতী দেবী তাদের বাড়িতে ঘুরতে আসে। ওরে বাবা, আমার যা বয়স হচ্ছে, এখন বেশি রাত করে খাবার খেলে আমার একদম হজম হয় না। তাই তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়াই ভালো। রচনা, খুব খিদে পেয়েছে, তোর দুই বৌমাকে বল আমাকে খেতে দিতে। এই কথা শুনে রচনা দেবী ভীষণই চিন্তায় পড়ে। আর সে ভালো করেই জানে বড় বৌমাকে এখন রান্না করার কথা বললে সে রাত 12টার আগে কিছুতেই রান্নাঘরে যাবে না। তাই বাধ্য হয়ে সে তার ছোট বৌমার কাছে চলে যায় আর ছোট বৌমাকে রাত্রিবেলা রান্না করে দেওয়ার জন্য অনুরোধ করে। তুমি দয়া করে এই যাত্রায় আমার সম্মান বাঁচিয়ে নাও আর তাড়াতাড়ি করে মালতী কাকিমাকে রান্না করে দাও, কারণ উনি রাত্রি 12টার সময় খাবার খেলে হজম করতে পারবেন না আর ওনার শরীর খারাপ করবে। তাই তুমি দয়া করে আজকে রাত্রিবেলাটা রান্না করে দাও। না না মা, আমি রান্না বান্না করতে পারবো না। আমি এমনিতেই ভোর 4টের সময় উঠে সারা সকাল আর দুপুরের জন্য রান্না করি। এখন আমার শরীর একদমই ভালো লাগছে না, তাই আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। আপনি অপেক্ষা করুন, বড় বৌমা ঠিক আপনাকে রান্না করে দেবে। এই বলে কমলা নিজের ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। আর রচনা দেবীর দুশ্চিন্তা কিছুতেই দূর হয় না। এভাবেই দেখতে দেখতে রাত 11টা বেজে যায়, কিন্তু তখনও মালতী দেবীর কপালে খাবার জোটে না। আর এমন সময় রচনা দেবী তার দুই ছেলেকে বলে মালতী দেবীর জন্য বাইরে থেকে খাবার নিয়ে এসে দিতে। আর এভাবেই সেদিন মালতী দেবী বাইরের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। বড় বৌমা নিজের সময় মতো রান্নাঘরে চলে যায়। মা বলছিল মালতী কাকিমা নাকি ভীষণ সিমুইয়ের পায়েস খেতে ভালোবাসে, তাই আজকে আমি ওনার জন্য সিমুইয়ের পায়েস রান্না করব। উনি ভীষণ খুশি হবেন। এই বলে রিনা রাত 12টার সময় মালতী দেবীর জন্য সিমুইয়ের পায়েস রান্না করে। আর কিছুক্ষণের মধ্যেই মালতী কাকিমাকে ডেকে তোলে। কিন্তু রাত 12টার সময় বড় বৌমা এরকম সিমুইয়ের পায়েস নিয়ে এসেছে দেখে মালতী দেবী খুবই ভয় পেয়ে যায়, কারণ তার জীবনে সে এত রাত্রিবেলা কখনো খাবার খায়নি। কি ব্যাপার বড় বৌমা, তুমি এরকম এত রাতে সিমুইয়ের পায়েস নিয়ে এসেছো কেন? তোমাদের কি ভালো লাগছে না যে আমি তোমাদের বাড়িতে ঘুরতে এসেছি? বাড়ির অতিথিকে এরকম গভীর রাতে ঘুম থেকে তুলে কেউ কখনো পায়েস খাওয়াই বুঝি? কেন কাকিমা, আমি মানছি আপনি গ্রামে থাকেন, তাই আপনার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার অভ্যাস, কিন্তু এটা শহর আর এখানে রাত 12টা মানে সবেমাত্র সন্ধ্যা। তাই এখন আপনার সিমুই খেলে কিচ্ছু শরীর খারাপ করবে না, আপনি খেয়ে নিন। এই বলে রিনা জোর করে মালতী দেবীকে সিমুইয়ের পায়েস খাইয়ে দেয়। আর মালতী দেবী সেই পায়েস খেয়ে পেট ভার করে ঢেকুর তুলতে তুলতে ঘুমিয়ে পড়ে। আর এভাবেই দেখতে দেখতে ভোর 4টে বেজে যায়। আর ভোর 4টে বাজতে না বাজতেই ছোট বৌমা মালতী দেবীর জন্য গরম গরম চা এবং জলখাবার নিয়ে আসে, কিন্তু তখনও পর্যন্ত মালতী দেবীর ঘুম ভাঙেনি। কাকিমা তাড়াতাড়ি উঠুন, এই দেখুন আমি আপনার জন্য আলুর পরোটা আর দুধ চা করে নিয়ে এসেছি। আমি জানি আপনি গ্রামের মানুষ, তাই আপনার তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অভ্যাস আছে। উঠুন উঠুন, তাড়াতাড়ি উঠে পড়ুন। ছোট বৌমার গলার আওয়াজ পেয়ে মালতী দেবীর ঘুম ভেঙে যায়। এই দেখে মালতী দেবী ভীষণ পরিমাণে বিরক্ত হয়, কারণ রাত্রিবেলা 12টার সময় রচনা দেবীর বড় বৌমা এসে তাকে সিমুই খাইয়ে গেছে। আর এখন ভোর 4টের সময় ছোট বৌমা তার জন্য জলখাবার নিয়ে এসে দাঁড়িয়ে আছে। তোমাকে কে বলেছে ছোট বৌমা আমি গ্রামে থাকি বলে ভোর 4টের সময় ঘুম থেকে উঠে পড়ি? ডাক্তার বাবু আমাকে আরাম করে বেশিক্ষণ পর্যন্ত ঘুমাতে বলেছে। আর একবার রাত্রিবেলা তোমার বড় জাই এসে আমাকে অতিষ্ঠ করেছে। এখন আবার তুমি এসে জ্বালাতন করছো। আমি এখন কোনো খাবার খাবো না, চলে যাও এখান থেকে। এই বলে মালতী দেবী কমলাকে ঘর থেকে বাইরে বের করে দেয়। আর কমলা তার বড় জাইয়ের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। তাই তখনই কমলা তার বড় জাইয়ের সঙ্গে ঝগড়া করতে শুরু করে। তুমি কেন রাত্রিবেলা 12টার সময় মালতী কাকিমার ঘুম ভাঙিয়েছো? সেই জন্য তো ভোর 4টের সময় উনি উঠতে পারছেন না, আর আমার রান্না করা খাবারও উনি খেতে চাইছেন না। তুমি কিন্তু এটা ঠিক করোনি দিদি।
তুমি বা ওনার জন্য ভোর 4টের সময় খাবার নিয়ে গেছো কেন? এটা কোনো ঘুম ভাঙার সময় হলো? তুমি বরঞ্চ আজকে 8টার সময় ওনার জন্য খাবার নিয়ে যেতে পারতে। এভাবেই দুই বৌমার মধ্যে তুমুল ঝগড়া বাঁধে আর বাড়ির সকলেরই ঘুম ভেঙে যায়। সবাই ঘুম থেকে উঠে দুই বৌমা ঝগড়া শুনে ভীষণ পরিমাণে বিরক্ত বোধ করে। আর মালতী দেবী সেই বাড়িতে এক মুহূর্ত থাকতে চায় না। সে পাগলের সংসার থেকে ব্যাগ গুছিয়ে দৌড়ে পালিয়ে যায়। কিন্তু তবুও দুই বৌমার রান্না বান্নার নিয়মের কোনো পরিবর্তন হয় না। একবার বড় বৌমার বাপের বাড়ির লোকেরা এলে তারাও বড় বৌমার সঙ্গে রাত্রি 12টার সময় খাওয়া দাওয়া করে। আর এই দেখা দেখি একবার ছোট বৌমার বাপের বাড়ির লোকেরাও আসে। আর তারাও ছোট বৌমার মতো ভোর 4টের সময় ঘুম থেকে উঠে রান্না বান্না করে খাবার খায়। যে করেই হোক আমার দুই বৌমাকে লাইনে নিয়ে আসতেই হবে, তা না হলে এদের জন্য আমাদের শরীর খারাপ করবে। আর এখন মাঝে মাঝে এদের বাপের বাড়ির লোকেরাও তো আসছে, দেখাচ্ছি মজা। রাত্রি 12টার সময় রান্না করা আর ভোর 4টের সময় রান্না করা একেবারে বের করে দেব। রচনা দেবী দুই বৌমাকে জব্দ করার জন্য পরিকল্পনা শুরু করে। আর দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন রচনা দেবী ফোন করে তার বোনের সঙ্গে গল্প করতে শুরু করে। বিমলা শোন না, তুই যদি ভালো দুজন মেয়ের সন্ধান পাস আমাকে বলিস তো। আমি ভাবছি আমার দুই ছেলের আবার বিয়ে দেব, কারণ আমার দুই ছেলের এখনো পর্যন্ত রেজিস্ট্রি হয়নি। তাই আমার দুই বৌমা এখনো পর্যন্ত লিগাল নয়। তাই আমি আমার দুই ছেলেকে বলবো ওদের দুজনকে ডিভোর্স দিতে। আর ডিভোর্সের পর আমি ভালো ভালো দুটো মেয়ের সঙ্গে আমার দুই ছেলের বিয়ে দেব, কারণ আমার দুই বৌমা রাত্রিবেলা 12টার সময় আর ভোরবেলা 4টের সময় খাবার রান্না বান্না করে আমাদেরকে একেবারে অতিষ্ঠ করে তুলেছে। কিছুতেই বাড়িতে শান্তিতে থাকা যাচ্ছে না। রচনা দেবীর মুখে এমন কথা শুনে দুই বৌমা প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। ফলে তারা এবার নিজেদেরকে পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়। কারণ তারা যদি এবার নিজেদের রান্না করার সময় পরিবর্তন না করে তাহলে সংসার থেকে তাদেরকে হাত ধুয়ে বসতে হবে। আর সেদিনই রাত 10টার সময়, মা রাত্রি 10টা বেজে গেছে, আপনারা খাবার খাবেন না? আমি আপনাদের জন্য গরম গরম রুটি আর পনিরের তরকারি রান্না করেছি। আর আমি ঠিক করেছি আমি আর কখনো রাত 12টার সময় রান্না করব না, কারণ আমাদের ঘুমের তো খুবই ডিস্টার্ব হয়। বলুন। রিনার মুখে এমন কথা শুনে তার শ্বশুরবাড়ির লোকেরা খুবই খুশি হয়। ফলে সেদিন তারা রাত 10টার মধ্যে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। কিন্তু পরের দিন সকালবেলা ভোর 4টের সময় ছোট বৌমার ঘুম থেকে উঠে রান্না বান্না করে না। সেই সকাল 9টার সময় তার শ্বশুরবাড়ির লোকেদেরকে ব্রেকফাস্ট খেতে দেয় আর দুপুর 1টার মধ্যে ভাত তরকারি খেতে দেয়। সত্যি মা, আজকে দেরি করে ঘুম থেকে উঠে আমার শরীরটা খুব ভালো লাগছে। তাই আমিও আর কোনোদিনও ভোর 4টের সময় ঘুম থেকে উঠে রান্না বান্না করব না। এই শুনে বাড়ির সকলেই প্রচন্ড পরিমাণে খুশি হয়। তারপর থেকে দুই বৌমা তাদের পরিবারের সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে। অঙ্কিতার শহর থেকে দূরে একটি গ্রামে বিয়ে হয়। গ্রামের ছেলে পরিমলের সঙ্গে অঙ্কিতার বিয়ে হলে তারা যে বাসে করে বরযাত্রী নিয়ে এসেছিল সেই বাসে করেই তারা বউকে নিয়ে আসবে বলে ঠিক করে। দুর্গম পথ পেরোতে পেরোতে অঙ্কিতার ভীষণ শরীরে অস্বস্তি হতে শুরু করে, কারণ এর আগে কোনোদিনও সে এতক্ষণ বাসের মধ্যে থাকেনি। হঠাৎ করে তার পেটে ভীষণ পরিমাণে গুড়গুড় করতে শুরু করে। হায় রে, আমার বাবা মা আমাকে কোথায় কোন গন্ডগ্রামে বিয়ে দিয়ে দিল। বাইরে তো কোনো আলোই দেখা যাচ্ছে না, আর বাসের মধ্যে সব বরযাত্রী বিয়ের আনন্দে নাচানাচি করছে। আমার আর একদম বাসে বসে থাকতে ইচ্ছে করছে না। অঙ্কিতার মুখে বিরক্তি দেখে তার বর পরিমল তার কাছে এসে বলে, কি হলো অঙ্কিতা, মুখটা বাংলার পাঁচের মতো করে আছো কেন? তোমার কি বাসে ট্রাভেল করতে কোনো অসুবিধা হচ্ছে? যদি কোনো রকমের প্রবলেম হয় তাহলে আমাকে বলতে পারো, আমি সমাধান করার চেষ্টা করতে পারি। অঙ্কিতা কিছুতেই নিজের সমস্যার কথা পরিমলকে বলতে চায় না। সে চুপ করে বসে থাকে। অঙ্কিতা ভীষণ পরিমাণে ঘামতে শুরু করে এবং মাঝে মাঝে রুমাল দিয়ে নিজের চোখে মুখের ঘাম মুছতে থাকে। কিছুক্ষণ পরে অঙ্কিতার ভীষণ জোরে পটি পায়, কিন্তু বাসের মধ্যে সে কোথায় কিভাবে পটি করবে সেই চিন্তায় তার পটির বেগ আরো বেশি পরিমাণে বাড়তে থাকে। আমার ভীষণ জোরে পটি পেয়ে গেছে, কিন্তু এখন আমি কাকে পটির কথা বলবো? সবাই আমার উপরে হাসাহাসি করবে, ভাববে নতুন বউ বাড়িতে ঢোকার আগেই বাসের মধ্যে পেট আলগা করে বসে আছে। বিয়ের পর মাকে কতবার করে বললাম আমাকে বেশি বেশি করে খাইও না, আমার এমনিতেই লুজ মোশনের সমস্যা হয়। মা আমার কোনো কথাই শুনলো না। বিয়ের আগে অঙ্কিতা তার শ্বশুর বাড়িতে চলে যাবে বলে তার মা তাকে আইবুড়ো ভাতের দিন বেশি পরিমাণে খাবার খাওয়াতে থাকে। এমনকি গায়ে হলুদের দিন অঙ্কিতার মা অঙ্কিতাকে অনেক অনেক মিষ্টি খাওয়ায়। অঙ্কিতা কিছু খেতে না চাইলেও তাকে তার মা ভীষণ পরিমাণে জোর করতে শুরু করে। মা
বিয়ের আগে আমাকে এত বেশি করে খাবার খাইও না প্লিজ। আমি এমনিতেই সারা বছর ডায়েট করি, আর তাই জন্যই আমার এত খাবার খাওয়ার অভ্যাস নেই। মিষ্টি আমার খেতে ভালো লাগে না, প্লিজ আমাকে জোর করো না। যা খাওয়াচ্ছি চুপচাপ খেয়ে নে। তোর শ্বশুর বাড়ির লোকজন যেন পরে আমাদের কথা শোনাতে না পারে যে বাপের বাড়ি থেকে তোকে আমরা কিচ্ছু খাওয়াইনি, তাই এখন বেশি বেশি করে খাবার খেয়ে নে। আরে আমি তো মানুষ নাকি রে বাবা, তুমি যদি রাক্ষসের মতো আমাকে খাওয়াও তাহলে কি করে হবে বলো? এমনিতেই যা শুনলাম বিয়ের পর বাসে করে আমাকে শ্বশুর বাড়িতে যেতে হবে, তখন যদি আমার শরীর খারাপ করে কিংবা লুজ মোশন হয় তাহলে কি হবে বলো তো? শালিনী দেবী তবুও তার মেয়ের কথা শুনতে চায় না। সে জোর করে অঙ্কিতার মুখে খাবার চুষে দিতে থাকে। এমনকি বিয়ে হয়ে যাওয়ার পরেও তার বিয়েতে যে সমস্ত খাবারের আয়োজন করা হয়েছিল সেই সমস্ত খাবারও অঙ্কিতাকে বেশি বেশি করে খাওয়ানো হয়। তখন থেকেই অঙ্কিতার হালকা হালকা শরীর খারাপ হতে শুরু করে, কারণ এর আগে সে কখনো এত তৈলাক্ত খাবার খায়নি। আর এখন বাসে করে শ্বশুর বাড়িতে যাওয়ার সময় তার ভীষণ পরিমাণে পটি পেয়ে যায়। অঙ্কিতার শাশুড়ি মা তার কাছে এসে বলে, আমি জানি অঙ্কিতা তুমি শহরের মেয়ে, তাই তোমার বাসে করে শ্বশুর বাড়িতে যেতে খুবই কষ্ট হচ্ছে, কিন্তু বিশ্বাস করো আর 5 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাব। ততক্ষণে তুমি একটু কষ্ট করে বাসের মধ্যে বসে থাকো, কেমন? কি বলছেন কি, এখনো 5 ঘন্টা? আমি যদি 5 ঘন্টা বসে থাকি তাহলে তো আমার বেনারসি শাড়ির মধ্যেই হয়ে যাবে। এবার আমি কি করব? কি বললে বৌমা? বেনারসি শাড়িতে হয়ে যাবে মানে? শাড়ির মধ্যে তোমার কি হয়ে যাবে? তোমার কি শরীর খারাপ লাগছে? বাসে উঠলে তোমার কি বমি পায়? না, আমার না আগে বাসে উঠলে বমি পেত, তাই ভাবলাম তোমারও হয়তো বমি পাচ্ছে। রত্নাদেবী তার বৌমার কথা বুঝতে পারে না। অঙ্কিতা ভয়ে ভয়ে আরো বেশি পরিমাণে ঘামতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে দিয়ে বরযাত্রীর বাস একটা কমলা লেবুর বাগানের মধ্যে দিয়ে পাস করতে শুরু করে, কিন্তু রাত্রিবেলা অন্ধকার থাকায় কেউ কমলা লেবুর বাগান দেখতে পায় না। সকলে শুধু গন্ধ শুকে বুঝতে পারে যে বাসটি কমলা লেবুর বাগানের মধ্যে দিয়ে যাচ্ছে। ঠিক সেই সময়, বৌমা তুমি তো এর আগে কখনো এত বড় কমলা লেবুর বাগান দেখোনি, আর এই রাত্রিবেলা ভালো করে দেখতেও পাবে না। ভালো করে নাক দিয়ে টেনে টেনে কমলা লেবুর সুগন্ধি নাও। বাসে উপস্থিত সকলে কমলা লেবুর সুগন্ধি ঘ্রাণের মাধ্যমে নিতে শুরু করে। ঠিক সেই সময় অঙ্কিতার ভীষণ জোরে পাদের বেগ আসে। সে কিছুতেই নিজের পা চেপে রাখতে পারে না, কারণ এবার যদি সে নিজের পা চেপে রাখে তাহলে সে ভালো করেই জানে যে শাড়ির মধ্যে সে পটি করে ফেলবে। এইভাবে সে হালকা করে বাসের মধ্যে পাদ মেরে দেয়। উফ, কি শান্তি! তোমাকে বলেছিলাম না, কমলা লেবুর গন্ধ নাকে আসলে মনটা শান্তিতে ভরে যায়। দেখেছো কি সুন্দর কমলা লেবুর গন্ধ? আমি আর আমার ছেলে তো প্রায় সময় এই গন্ধের জন্য কমলা লেবুর বাগানে এসে বসে থাকি, আমাদের মন ভালো হয়ে যায়। এমন কথা বলতে না বলতেই বাসে উপস্থিত সকলের নাকে পাদের গন্ধ চলে যায় এবং তাদের মধ্যে কেউই পাদের বিদঘুটে গন্ধ সহ্য করতে পারে না। পরিমলের বুড়ো মেসমশাই রতনবাবু নাকে হাত চাপা দিয়ে বলে, এই কমলা লেবুর বাগান থেকে এমন পাদের গন্ধ আসছে কোথা থেকে রে? দেখতে দেখতে এত বয়স হয়ে গেল কিন্তু কখনো তো কমলা লেবুর বাগানে আগে পাদের গন্ধ পাইনি। সত্যি কথা বলতো, বাসের মধ্যে কেউ ফুসকি পাত ছেড়েছিস? সত্যি তো, এমন বেদঘুটে গন্ধে পুরো বাসটা ভরে গেছে। কি জানি বাবা কার আবার পেট খারাপ করলো। পেট খারাপটা এমনই লজ্জার বিষয় যে সকলের সামনে বলাও যায় না। বৌমা তুমি পাদের গন্ধ পাচ্ছ না? নিজের পাদের গন্ধ নিজের নাকে আসলে তো হয়েই যেত। ভাগ্যিস কেউ বুঝতে পারেনি যে এই কাণ্ডটা আমিই করেছি, না হলে সবাই মিলে নতুন বউকেই হয়তো বাস থেকে নামিয়ে দিত। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে অঙ্কিতা ভীষণ ভয় পেয়ে যায়। সে কোনো কথার উত্তর দেয় না। ধীরে ধীরে বাসের খোলা জানালা দিয়ে বিদঘুটে পাদের গন্ধ বেরিয়ে যায়। প্রায় আরো বেশ কিছুক্ষণ এভাবেই কাটে। অঙ্কিতা কিছুতেই নিজের পটি চেপে রাখতে পারে না। এমন সময় বাসটি ঘর ঘর শব্দ করে থেমে যায়। এই বাস এখন চলবে না, বাসের চাকার হাওয়া লিক হয়ে গেছে মনে হয়। এখন সব ঠিকঠাক করতে আরো 1 ঘন্টা সময় লাগবে, তাই সবাই বাসের মধ্যেই বসে থাকুন। সকলে এই কথা শুনে ভীষণ বিরক্তি প্রকাশ করে। তারা কেউ আর বাসে বসে থাকতে পারে না। আমি যদি আর 5 মিনিটও বসে থাকি তাহলে আমি অজ্ঞান হয়ে পড়ে যাব। পরিমল, তুমি যে করেই হোক এই মুহূর্তে আমাকে বাস থেকে নামানোর ব্যবস্থা করো। এই এলাকায় বাস থেকে একেবারেই নামা যাবে না অঙ্কিতা, এখানে অনেক চোর ডাকাত আছে, আর তাই জন্য বাসের ড্রাইভার দরজা লক করে দিয়েছে। তুমি দয়া করে আরেকটু বসে থাকো, আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি চলে আসবে। বসে থাকার নিকুচি করেছে, আমার সেই কখন থেকে হাগা পেয়েছে তুমি জানো। আমি যদি এখন বাস থেকে নামতে না পারি তাহলে বাসের মধ্যে আমি সকলের সামনে কিন্তু হাগা শুরু করে দেব।
অঙ্কিতার পটি পাওয়ার কথা শুনে পরিমল ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। সেও অঙ্কিতার সাথে ভয়ের চোটে ঘামতে শুরু করে। হাগা? তুমি কি বলছো অঙ্কিতা? এই বাস ভর্তি বরযাত্রীর সামনে তুমি হাগবে কি করে? তাহলে তো আমাদের আর মান সম্মান কিছুই থাকবে না। তুমি প্লিজ একটু পটি চেপে বসে থাকো, তুমি বাড়ি গিয়ে একেবারে পায়খানা করো, কেমন? অঙ্কিতা কিছুতেই পরিমলের কথা শুনতে চায় না। আর সেই মুহূর্তে অঙ্কিতার দাদার বাচ্চা মেয়ে ফুলটুসি অঙ্কিতার কাছে আসে। আমি কাকিমণির কোলে খেলা করব। ও কাকিমণি, আমি তোমার কোলে খেলা করব। আমাকে কোলে নাও না গো কাকিমণি, আমাকে কোলে নাও না। না না, এখন কাকির কোলে উঠিস না। তোর কাকির এমনিতেই শরীর খারাপ লাগছে, তুই কোলে উঠলে শরীর খারাপ আরো বেড়ে যাবে। তার থেকে বরং তোর কাকি বাড়ি গিয়ে পৌঁছাক, তারপর না হয় তোকে কোলে নেবে, কেমন? না, আমি এক্ষুনি কাকিমণির কোলে উঠব, কোলে উঠে নাচানাচি করব। অঙ্কিতা ফুলটুসিকে কোলে নিতে না চাইলেও ফুলটুসি জোর করে অঙ্কিতার কোলে উঠে পড়ে এবং সে অঙ্কিতার কোলে উঠে নাচানাচি শুরু করে দেয়। ফুলটুসির এরকম নাচানাচি চাপে পড়ে অঙ্কিতা আর কিছুতেই পটি চেপে রাখতে পারে না। সে বাসের মধ্যে সকলের সামনে ভর ভর করে শাড়িতে পটি করে দেয়। সকলে পটির এরকম শব্দ শুনে ভীষণ পরিমাণে অবাক হয়ে যায়। অঙ্কিতা নিজে বাঁচার জন্য ফুলটুসির ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে বলে, ফুলটুসি, তুমি এটা কি করলে দেখো, আমার সারা গা তুমি পটিতে ভরিয়ে দিয়েছো। ছি ছি, নতুন কাকিমার গায়ে কেউ এরকম করে পটি করে? এমন করলে কিন্তু আমি তোমাকে আর কোলে নেব না বলে দিলাম। মিথ্যাবাদী কাকিমা, তুমি নিজে শাড়িতে হাগু করে ফেলেছো আর এখন আমাকে বলছো? ছি, নতুন কাকিমা শাড়িতে হাগু করেছে, নতুন কাকিমা হাগু করেছে। এমন কথা শুনে অঙ্কিতা ভীষণ পরিমাণে লজ্জা পেয়ে যায়। সকলে অঙ্কিতার সিটের সামনে জড়ো হয়ে দাঁড়িয়ে পড়ে। তারা নতুন বৌমার এরকম শাড়িতে পটি করার অবস্থা দেখে ভীষণ পরিমাণে হাসাহাসি শুরু করে। তারা কেউ ভাবতে পারে না যে অঙ্কিতা এমন কাজ করতে পারে। রত্নাদেবী ভীষণ পরিমাণে লজ্জা পেয়ে যায়। এখন আমি বুঝতে পেরেছি কমলালেবুর বাগান থেকে পাদের গন্ধ কেন বেরোচ্ছিল। এই নতুন বৌমা মনে হয় পাদ দিচ্ছিল তখন থেকে। ছি ছি ছি, নতুন বৌমার পেছনে তো দেখছি কোনো রকমেরই কন্ট্রোল নেই। বিয়ের শাড়িতে হেগে ফেলেছে মনে হয়। ছি ছি ছি। বাসের মধ্যে উপস্থিত সকল বরযাত্রীরা মেসোমশাইয়ের এমন কথা শুনে হেসে ওঠে এবং অঙ্কিতার পটির গন্ধে সকলে নাক চাপা দিয়ে রাখে। কিন্তু অঙ্কিতার তাতেও পটি বন্ধ হতে চায় না। তোমার যদি এতই পটি পেয়ে থাকে তাহলে বাপের বাড়ি থেকে পটি করে আসনি কেন? বাসের মধ্যেই তোমাকে হাঁক দে হলো। তোমার জন্য সব আত্মীয় স্বজনের কাছে আমার মান সম্মান ধুলোয় মিশে যাচ্ছে। আমার মনে হচ্ছে এক্ষুনি তোমাকে বাস থেকে নামিয়ে দিই। ইস, কি বাজে গন্ধ! ছি। আমাকে তোমরা পরে কথা শুনিও, আগে আমার পটিটা বন্ধ করো, না হলে আমি কিন্তু সারা বাস জুড়ে পটি করে ভরিয়ে দেব। এই বলে অঙ্কিতা আরো একবার পটি করে ফেলে। অঙ্কিতার বেনারসি শাড়ি পুরোপুরি নষ্ট হয়ে যায়। পরিমল তার বউয়ের এরকম অবস্থা পরিষ্কার করতে চাইলেও সে কিছুতেই পরিষ্কার করতে পারে না। বাসের ড্রাইভার অঙ্কিতার এমন অবস্থা দেখে তাড়াতাড়ি করে বাসের চাকাটা ঠিক করে দেয় এবং বাস চালাতে শুরু করে। অঙ্কিতা, আমার কাছে একটা বুদ্ধি আছে। তুমি বাসের মধ্যে এভাবে পায়খানা না করে বরং জানলার দিকে নিজের পেছনটা দিয়ে দাও। আর তোমার বেনারসি শাড়িটা তো অনেকটাই বড়, কেউ কিছু দেখতেও পাবে না। তুমি কি পাগল হয়ে গেছো? শ্বশুর বাড়ির সমস্ত আত্মীয় স্বজনরা কি ভাববে যে আমি বাসের জানালা দিয়ে পটি করছি? আমার যেইটুখানি মান সম্মান আছে সেটাও নষ্ট হয়ে যাবে। তোমার আর কোনো রকমেরই মান সম্মান নেই। সারা বাস ভর্তি বরযাত্রীর সামনে শাড়িতে হেগে ফেলেছো, তাই যতটুকু মান সম্মান ছিল সবই নষ্ট হয়ে গেছে। তোমার পটির গন্ধে কেউ বাসে টিকতে পারছে না। তাই তোমাকে যে কথাটা বললাম সেটাই অনুসরণ করো প্লিজ, নাহলে আমরা কেউ আর বাসে টিকতে পারবো না। অঙ্কিতা তার বরের কথা শুনে জানালার দিকে নিজের পেছনটা করে দেয় এবং জানালার বাইরে পটি করে। এভাবে পটি করতে করতে তার বাইরের দিকে কোনো খেয়াল থাকে না। একসময় বাসের সকলেই ঘুমিয়ে পড়লে অঙ্কিতা আবার জানালা দিয়ে পটি করে। আর ঠিক সেই সময় অঙ্কিতার পটি হাওয়ায় উড়ে এসে মেসোমশাইয়ের মুখে লেগে যায়। আর সেই মুহূর্তে মেসোমশাই এবং অন্যান্য সকলেরই ঘুম ভেঙে যায়। হাই হাই, কি হয়ে গেল? এতক্ষণ তুমি নিজের শাড়িতে পটি করছিলে, এখন আমার মুখে পটি করে দিলে। ইস, ছি ছি ছি, কি নোংরা রে বাবা। রত্না, আমি তোমার ছেলের বিয়েতে ডেকে কোন জন্মের প্রতিশোধ আমার থেকে নিচ্ছ? এই সমস্ত অত্যাচার আমি আর এক মুহূর্ত সহ্য করতে পারছি না বলে দিলাম। মেসোমশাইয়ের এরকম অবস্থা দেখে সকলে অঙ্কিতার উপর ভীষণ পরিমাণে রেগে যায়। যার কাছে যত রকমের কাপড় ছিল সেই দিয়েই তারা অঙ্কিতাকে পরিষ্কার করার কথা বলে। মেসোমশাই রুমাল দিয়ে কোনো মতে নিজের মুখটা পরিষ্কার করে। অঙ্কিতাও বাসের মধ্যেই নিজের পটি পরিষ্কার করতে শুরু করে। এই যে দিদি, আপনাদের বাড়ি চলে এসেছে। যত তাড়াতাড়ি পারবেন এই বাসে আগে বউকে নামান, আর বাড়ির বাথরুমে গিয়ে ওকে পেট পরিষ্কার করতে বলুন আগে। আমি কিন্তু এক্সট্রা টাকা এমনিও নেবো বলে দিচ্ছি আপনাদের কাছ থেকে, কারণ বাস থেকেই পটি আমাকেই পরিষ্কার করতে হবে।
অঙ্কিতা তাড়াতাড়ি বাস থেকে নেমে পড়ে। পরিমল তাকে সবার প্রথমে নিজের বাড়ির বাথরুমে নিয়ে যায়। অঙ্কিতা বাথরুমে গিয়ে নিজেকে ভালো করে পরিষ্কার করে এবং ভালো করে পেট পরিষ্কার করে পটি করে। সেই সাথে সকল বরযাত্রী নিজেদেরকে বাথরুমে নিয়ে গিয়ে পরিষ্কার করে। বাথরুম থেকে বেরিয়ে এসে অঙ্কিতা সকলের কাছে ক্ষমা চায়। শ্বশুর বাড়িতে আসতে গিয়ে বাসে পটি করার জন্য তার যে অসম্মান হয়েছিল সেটা অঙ্কিতা কখনোই ভুলতে পারে না।